আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের বৈঠক। আরো কিভাবে এক্সচেঞ্জ বৃদ্ধি করা যায় এবং সার্ককে কিভাবে আরো অ্যাক্টিভ করা যায়, শক্তিশালী করা যায়, এসব বিষয়ে আমরা এখানে কথা বলেছিলাম। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। দেশে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। গাজায় ত্রাণের ট্রাক ঢোকার অনুমতি দিলে দুর্ভিক্ষ বন্ধ হবে, বলছে জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থা। ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আজ বৈঠক করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতিনিধিরা। জামায়াত ও এনসিপির নেতারা বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও গতিশীল করা এবং ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। বিএনপির নেতারা অবশ্য গণমাধ্যমের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানাননি। শনিবার দুপুরে 3 দিনের সফরে ঢাকায় পৌঁছার কয়েক ঘন্টা পরই ব্যস্ত হয়ে পড়েন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিকেলে গুলশানে পাকিস্তান হাইকমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 7 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। তারা দুই দেশের সম্পর্ক গতিশীল করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আমাদেরকে অফিশিয়ালি পার্টি আকারে দাওয়াত দেওয়া হয়েছিল। পরে গণমাধ্যমের সঙ্গে বৈঠকের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এনসিপির দুই কেন্দ্রীয় নেতা। আমরা বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটা তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই 71 ইস্যু 71-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। ভারতের কারণে সার্কটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। সো আমরা পাকিস্তানের সাথে এই বিষয়ে কথা বলেছি। পাকিস্তানও অলসো দ্য নিউক্লিয়ার স্টেট, সেখানে পাকিস্তানেরও অনেক এই সাউথ এশিয়াতে প্রভাব রয়েছে। কিভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায় আমরা তাদেরকে বলেছি। 71 ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। কিছুক্ষণ পর একই স্থানে জামায়াতে ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দলও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে। জামায়াতের নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি সার্ককে সক্রিয় করার উপর গুরুত্ব আরোপ করেন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কিভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায়, এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামীতে দুটি ভাতৃপ্রতি মুসলিম রাষ্ট্রের সাথে আরও কিভাবে এক্সচেঞ্জ বৃদ্ধি করা যায় এবং সার্ককে কিভাবে আরও অ্যাক্টিভ করা যায়, শক্তিশালী করা যায়, এসব বিষয়ে আমরা এখানে কথা বলেছিলাম। 1971 সালের বিষয়ে আলোচনায় এসেছে কিনা এমন প্রশ্নের মুখোমুখি হন এই জামায়াত নেতা। আমরা কোনো কথাই নেই, এসব বিষয় হচ্ছে যে দুইটি সরকারের আলোচনার বিষয়। আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা করবে। জামায়াতে ইসলামের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা বৈঠক করেন, তবে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। 13 বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন। ইসহাক দারের এই সফরে দুই দেশের মধ্যে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা এবং পাওনা আদায়ের আলোচনা উঠতে পারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরে। 1.5 দশকের অচলাবস্থা কাটিয়ে সম্পর্কের সবচেয়ে মধুর সময় এখন বাংলাদেশ পাকিস্তান। এমন বাস্তবতায় 13 বছর পর 3 দিনের সফরে এখন বাংলাদেশে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইসহাক দারকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ধারণা করা হচ্ছে 71-এর গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ও পাওনা আদায়ের বিষয়ে আলোচনা হবে তাঁর এই সফরে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আগে রাজনৈতিক বোঝাপড়া মিটিয়ে নেওয়া উচিত। প্রভিন্সিয়াল ফান্ড থেকে বিভিন্ন মানুষের ফান্ড এবং তার অঙ্ক করা হয়েছে মনে হয় $4 বিলিয়ন মতন মনে হয়। সেটা সমাধান এখনো হয়নি
যেটা বাংলাদেশ চাচ্ছে, অনেকটা একতরফাভাবে তখনকার পূর্ব পাকিস্তান বা পূর্ব বেঙ্গল থেকে নিয়ে গেছে। তো সেটা যদি সমাধান করতে পারে, এবং সেটা খুবই আমি মনে করি সমাধান না করার কোনো কারণ নেই। ৭১-এর যেই জাস্টিসের যে বিষয়টা, সেটা যদি মেনে নেয়, এখনকার মানে ওটাও মাঝে মাঝে আমার যারা পাকিস্তানি বন্ধু তারাও অবাক হয়ে যায় যে তাদের রাষ্ট্র কেন এটাকে নিয়ে কোনো অগ্রগতি করছে না। সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের এই রাজনীতিক। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আনুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানে নেই, তাই সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই, এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সকালে রাজশাহীতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। সিইসি বলেন, যারা কেন্দ্র দখল ও ব্যালট বক্স ছিনতাইয়ের মাধ্যমে ভোটে জেতার কথা ভাবছেন তাদের স্বপ্ন পূরণ হবে না। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবেই অন্তর্ভুক্ত করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে হবে, ওর জন্য যদি কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্ক পর্যায়ে আছে, এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না। একটি মহল দেশে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে তর্ক বিতর্ক হবে, কিন্তু বিতর্ক এমন জায়গায় যাচ্ছে তাতে হতাশা তৈরি হচ্ছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করে সামাজিক সংগঠন অর্পণ আলোক সংঘ। এতে যোগ দিয়ে হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আমি হতাশাবাদী কখনোই ছিলাম না, আমি হতাশাবাদী হতেও চাই না, কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছে। আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে মানসিক চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। সংস্কার একদিনে সম্ভব নয় বলেও মত দেন তিনি। বলেন, সবার আগে প্রয়োজন কাঠামোগত সংস্কার। চূড়াতালি দিয়েও কোনো কিছু হবে না, একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য, লক্ষ্য, চিন্তা ভাবনা, থিওরি সবকিছু নিয়ে এগোতে হবে। এদিকে প্রেস ক্লাবে তারেক রহমানের রাজনীতি গণ অভ্যুত্থানের সাবলিমিটি শীর্ষক প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, দেশে কোনো দৈত্য দানব নয়, মানুষ গণতন্ত্র চায়। গুটি কয়েক তরুণ ছাত্র সরকারের অংশ হয়ে কি ভাবছে বা না ভাবছে, সেটা কিন্তু বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের ভাবনা। ঢাকার উপরের পর্যায়ে যারা আজকে উন্নীত হয়েছে, সেই সীমিত সংখ্যক তরুণের কথা বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের বক্তব্য নয়। সংস্কার ইস্যুতে তাড়াহুড়ার কিছু নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। একটি সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যাওয়ায় দাম বেশি। বৃষ্টির কারণে সবজি অনেক নষ্ট হয়ে গেছে। এই সবজি নষ্ট হয়ে যাওয়ায় জিনিসপত্রের দাম, মানে সবজির দাম কিছুটা বেড়ে গেছে। সবজির দামটা বেশি, কিন্তু আলুর দাম কিন্তু একেবারেই কম। যারা আলু যে কৃষকরা করছে,
তারা কিন্তু এবার একটা বিরাট লসের ভিতরে আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটামুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। এটা হলো জনগণ হলো আমাদের মেইন ফ্যাক্টর। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে সরকার। আগের তুলনায় এখন সীমান্ত অনেক বেশি সুরক্ষিত আছে বলেও দাবি করেন তিনি। শুধু নির্বাচনে না, অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে এই জন্যই সবসময় পদক্ষেপ নেওয়া। সীমান্ত কতটা নিরাপদ? আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আপনাদের আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। পরে রাজধানীর দারুস সালাম থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজা প্রসঙ্গ। গাজায় ইসরায়েল কর্তৃক সৃষ্ট দুর্ভিক্ষ সহজেই বন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA। এর জন্য গাজায় প্রয়োজনীয় ত্রাণবাহী ট্রাক ঢোকার অনুমতি দিতে হবে। ত্রাণ নিয়ে সীমান্তে অপেক্ষা করছে অসংখ্য ট্রাক, কিন্তু ইসরায়েল অনুমতি দিচ্ছে না। শুক্রবারও ওই উপত্যকায় দুর্ভিক্ষে 2 জনের মৃত্যু হয়েছে। গত কয়েক মাস ধরেই ফিলিস্তিনের গাজায় তীব্র খাদ্য সংকট চলছে। এরই মধ্যে অনাহারে 3 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, তাদের বেশিরভাগই শিশু। অবশেষে শুক্রবার উপত্যকাটিতে মানব সৃষ্ট দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা IPC। রোম ভিত্তিক আন্তর্জাতিক এই সংস্থার তথ্য মতে গাজায় 5 লাখের বেশি মানুষ চরম খাদ্যাভাবে ভুগছে। বেশি নাজুক অবস্থায় আছে শিশুরা। অনেক শিশু খাদ্যাভাবে এতটাই দুর্বল যে তারা কাঁদতে বা খাবার খেতে পারছে না। মানবসৃষ্ট এই দুর্ভিক্ষ বন্ধ করা সম্ভব বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA। এর জন্য গাজায় প্রতিদিন 100-র বেশি ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। UNRWA জানিয়েছে গাজার বাইরে জর্ডান ও মিশর সীমান্তে 6000 ট্রাকে খাদ্য, ওষুধ ও জরুরি সরবরাহ প্রস্তুত রয়েছে। এছাড়া আরও 22,000 ত্রাণবাহী ট্রাক ওই উপত্যকায় প্রবেশের অপেক্ষায় থাকলেও অনুমতি দিচ্ছে না ইসরায়েল। গাজা শহর ও উত্তর গাজায় প্রতিদিনই দুর্ভিক্ষে প্রাণহানি ঘটছে। 22 মাস ধরে চলা ইসরায়েলের বর্বর হামলায় গাজায় 62,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় 20,000। ধ্বংস করা হয়েছে হাজার হাজার ঘরবাড়ি ও স্থাপনা। ইশরা ছুমা, দীপ্ত বার্তা কক্ষ। এদিকে অবরুদ্ধ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 65 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে শুধু গাজা শহরে প্রাণ গেছে 37 জনের। সেখানে নতুন করে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়ে 12 বেসামরিক নাগরিককে হত্যা করেছে IDF। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দেন, হামাস অস্ত্র জমা না দিলে এবং সব জিম্মিকে মুক্ত না করলে গাজাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। শিক্ষার্থীদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে দিচ্ছেন আশ্বাস। ছাত্রদল অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 462 জন প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছে ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন। এরপর জনসংযোগ শুরু করেন প্রার্থীরা। শনিবার অমর একুশে হলে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় শেষে ছাত্রদলের ভিপি ও GS প্রার্থীরা দাবি করেন তাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে।
বিভিন্ন বক্তব্য কাট করে করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচারে লিপ্ত হচ্ছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ অলরেডি হচ্ছে, সামনেও হতেই থাকবে। যে সকল নীল দলের চরমপন্থী শিক্ষক যারা 3 আগস্ট 4 আগস্ট এছাড়াও বিভিন্ন ধরনের নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতাকর্মী, এমনকি অনেক প্রশাসনিক কর্মকর্তা রয়েছে যারা 3 তারিখ শেখ হাসিনার পক্ষে এই ক্যাম্পাসে মিছিল করেছে, তাদেরও কিন্তু বিচার আওতা হয়নি। অর্থাৎ এই যে বিচারহীনতা সংস্কৃতি, এই বিচারহীনতা সংস্কৃতি একটি সুস্থ সুন্দর মডেল ডাকসু নির্বাচনের ক্ষেত্রে অন্তর হয়ে দাঁড়াবে বলে আমাদের মনে হচ্ছে। ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে ভিপি প্রার্থী বিন ইয়ামিন অভিযোগ করে বলেন, নির্বাচন নিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। যারা বাইরে থাকেন তারা অনেকে হল আইডি কার্ড করেন নাই, তো সেক্ষেত্রে তারা তো ভোটার, তো এই সংখ্যাটা কিন্তু কম না, এই সংখ্যাটা অনেক বড় একটা সংখ্যা। টোটাল ভোটারের 1/3 অথবা অর্ধেক তারাই যদি ভোট না দিতে পারে, তাহলে আপনার নির্বাচনটা কি হবে? সূক্ষ্মভাবে এই ষড়যন্ত্রটা চলতেছে এবং এটা কারা করতেছে? যারা এতদিন কিন্তু 11 মাসে ডাকসু হয়ে যাওয়ার কথা ছিল, যারা এই 11 মাসেও ডাকসুটা হইতে দেয় না, এখন তারা এই সূক্ষ্মভাবে এই জিনিসগুলো করে রাখতেছে। এদিকে প্রার্থিতা ফিরে পেতে 47 জনের মধ্যে 34 জন আবেদন করেছেন বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা। এদের আবেদনপত্রগুলো নিয়ে আমাদের যে আপিল নিষ্পত্তি কমিটি আছে কালকে বসবে। কালকে বসার পর কমিটি যদি মনে করে তাদেরকে ডাকবে, আর যদি মনে না করে তারা তাদের যে তথ্য দেওয়া আছে সেটার উপর বেস করে সিদ্ধান্ত নেবে। আগামী 25 আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পরের দিন চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ডাকসু নির্বাচনের ভোট হবে 9 সেপ্টেম্বর। সময়ের সাথে সাথে ডাকসু নির্বাচন নিয়ে উত্তেজনা বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। 2-1টি অভিযোগ ছাড়া নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছে প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচন হলে জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এমনটি প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার 4টি এবং ঢাকার বাইরের 63টি নদী দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। পরিবেশ রক্ষায় শুধু ব্যক্তির পরিবর্তন নয়, দেশের সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন তিনি। রাজধানী ঢাকার বাসযোগ্যতা নিয়ে বরাবরই জনমনে রয়েছে কষ্ট আর ভোগান্তি। অন্যদিকে বৈশ্বিক সূচকে যে উত্তর মেলে সেটিও নগরবাসীর জন্য শুধু দুশ্চিন্তার নয়, বরং বেশ উদ্বেগেরও বটে। আমাদের ঢাকা নগরটাও বোঝা দরকার। এ পরিস্থিতিতে শনিবার মতিঝিলে ঢাকার টেকসই উন্নয়নে বিকেন্দ্রীয়করণ ও পরিবেশ সুরক্ষা শীর্ষক আলোচনার আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। আলোচনায় উঠে আসে ঢাকার নানা সমস্যা ও সমাধানের কথা। এই পুরো শহরে আমরা যদি ভেবে থাকি পুরোটাই বসবাসযোগ্য, আসলে তা নয়। উন্নয়ন সম্ভাবনা কিন্তু এখনো এই শহরকে ছেড়ে যায়নি। শুধু দরকার কঠোরভাবে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অনুশাসন কার্যকর করা। আপনারা এখান থেকে যতই সুপারিশমালা দেন, ফ্রাস্ট্রেশন করেন, ইনস্টিটিউশনাল রিফর্ম যদি না করেন কিছু হবে বলে মনে হচ্ছে না। আলোচনায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ঢাকার পরিবেশ রক্ষায় শুধু ব্যক্তির পরিবর্তন নয়, দেশের সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। দূষণকারীর বিরুদ্ধে আমরা যাব, তখন DCCI কোথায় থাকবে, কেমন করে আমাকে সাহায্য করবে, এইটা যেন DCCI এর সদস্যরা একটু ঠিক করে নেন। আপনি বুড়িগঙ্গাও দূষণমুক্ত চাইবেন, আবার দূষণকারী শিল্প প্রতিষ্ঠান আরো 3 বছর সময় পাক সেটাও চাইবেন। দুইটা একসাথে হবে না, আপনাকে যে কোনো একটা অবস্থানে যেতে হবে। ঢাকা ও ঢাকার বাইরের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঢাকার 4টা নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা সকল সংস্থাকে সাথে নিয়ে চূড়ান্ত করেছি। তাছাড়া ঢাকার বাইরের আরো 63টা জেলা থেকে 63টা নদী দখল দূষণ মুক্ত করার কর্মপরিকল্পনা আমরা এনেছি। ব্যক্তি বদলালেই দেশ বদলায় না, সবাইকে মানসিকতার পরিবর্তন আনার আহ্বান জানান তিনি। আমাদেরকে সকলকে যার যার অবস্থান থেকে চেষ্টা করে যেতে হবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে বাড়তি শুল্ক আরোপ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে এই পরিস্থিতি থেকে বিশেষ সুবিধা পাওয়া গেছে। শনিবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর কয়েক দফা ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনায় বসে অন্তর্বর্তী সরকার। প্রথম ধাপে আরোপিত 35% শুল্ক গত 31 জুলাই 20% নেমে আসায় প্রতিযোগী দেশগুলোর তুলনায় সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ।
এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির ওপর রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন আয়োজিত এক গোলটেবিল বৈঠক হয়। জাপান, কোরিয়া ও ইউরোপের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদারের পাশাপাশি মার্কিন শুল্কের হার আরও কমিয়ে আনতে কৌশলী হওয়ার তাগিদ দেন আলোচকেরা। আমার কি আত্মক্ষমতা আছে, যার যত আত্মক্ষমতা আছে তার কিন্তু কূটনৈতিকভাবে সে স্বাভাবিক কারণেই সবচেয়ে বেশি অর্জন করতে পারে, এবং এইটাই আসলে আমাদের এর সামনের দিকে চিন্তা করা দরকার। আমাদের প্রাইভেট সেক্টরকে সুযোগ নিতে হলে কয়েকটা জিনিসে মনোযোগ দিতে হবে। নাম্বার 1, সেটা হচ্ছে আমাদেরকে সোশ্যাল হারমোনি ফেরাই আনতে হবে। আমাদের আগামী সরকারকে বিবেচনা করতে হবে, আমাদের যে এখন রিফর্ম করছি আমাদেরকে, আমি খুব স্ট্রংলি ইন ফেভার অফ আমাদের ব্যুরোক্রেসির কস্ট কমাতে হবে, আমাদের ট্যাক্সেশন কমাতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি উই নিড এ স্টেবল গভর্নমেন্ট। আমি সরকারের কথা বলছি না, নেক্সট সরকারকে একটা স্টেবল গভর্নমেন্ট হতে হবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, মার্কিন শুল্ক ইস্যুতে উভয় পক্ষই লাভবান হয়েছে। এবং অনেকে আমাদেরকে আমরা দেখেছি যে এই ইউএস ট্রেড ট্যারিফটাকে নিয়ে অনেকে বলতে চেয়েছেন যে এটা একটা দুর্বল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট। অনেকে এটার থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন। আমরা এমন একটা ডিলে পৌঁছতে পেরেছি যেটা উইন উইন ফর এভরিওয়ান, ইউএস এর জন্য, আমাদের জন্য। যুক্তরাষ্ট্রের রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মনে করেন প্রেস সচিব। সামনে আমরা মনে করি স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আরো বেটার হবে। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর গতি পেয়েছে ভলিবল খেলা। এই কমিটি এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে 3টি টুর্নামেন্ট আয়োজন করায় অনুশীলনে ব্যাপক সুযোগ পেয়েছে খেলোয়াড়রা। এই অবস্থায় বড় স্বপ্ন দেখছে সংশ্লিষ্টরা। প্রায় 1 বছর পর দেশে বড় পরিসরে ভলিবলের চর্চা ফিরেছে। জাতীয় পর্যায়ে 3টি প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড় বাছাই করেছে ফেব্রুয়ারিতে গঠিত নতুন কমিটি। বাছাই পর্ব উতরে আসা খেলোয়াড়দের নিয়ে এবার বড় পরিসরে ভাবতে শুরু করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। তারা অধ্যবসায় খুবই কঠোর অনুশীলন করে যাচ্ছে নিঃসন্দেহে। আমরাও চেষ্টা করছি যে এদেরকে আরও কত সুন্দরভাবে সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশের জন্য এই যে সামনে সাউথ এশিয়ান গেমস আসছে আমাদের অক্টোবরে, তা আমি আশা রাখি যে আমরা এখানে একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারবো। ভলিবলের লক্ষ্য হচ্ছে আমরা পাইপলাইনে ন্যাশনাল টিমে যাতে অনেক প্লেয়ার থাকে সেটা আমরা ব্যবস্থা করতে চাই। সেই হিসেবে আমরা স্কুল টুর্নামেন্ট করব, যুব টুর্নামেন্ট করব, এবং সেখান থেকে প্লেয়ার নিয়ে এসে আমরা লম্বা সময় ধরে যদি সেই যুবদের প্র্যাকটিস করাতে পারি তাহলে ভবিষ্যতে তারা আমাদের ন্যাশনাল টিমে ইন করবে, এতে পাইপলাইনে প্লেয়ারটা সাফিসিয়েন্ট থাকবে। চলতি বছরের অক্টোবরে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা রয়েছে ঢাকায়। এছাড়া আসছে সাউথ এশিয়ান গেমস। তাই এখন থেকেই অনুশীলনে জাতীয় দল। 2023 সালে লাস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপও বাংলাদেশ খেলেছে প্রথমবারের মতো। এশিয়ার ভিতরে 20 র্যাঙ্কিং পাওয়ার পরে তারা খেলছে। ভলিবল আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয়, এবং বর্তমানে আরও আমরা এই র্যাঙ্কিং কিভাবে আরও কমানো যায়, মানে আমরা 64, আমরা নেক্সট টার্গেট 64 থেকে যাতে আমরা 45-এর মধ্যে আসতে পারি, তারপর পরের টার্গেট 45 থেকে, এইভাবে আস্তে আস্তে আমরা কিন্তু অনেক এগিয়েছি। দীর্ঘদিন পর অনুশীলনে ফিরতে পেরে খেলোয়াড়রাও বেশ খুশি। অনেক টাফ ম্যাচ খেলা হয়েছে, বাংলাদেশ বনাম অনেকগুলো দেশে খেলা হয়েছে। এই জন্য আর কি আমাদের এই যে প্যানিক জিনিসটা আসলে আসে না, আমরা কনফিডেন্সের সাথে খেলতে পারি। এটা আপনার প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আনন্দ। একটা জোরে মারলে বা একটা ব্লক করলে এটা কিন্তু দর্শকরা একটা আলাদাভাবে একটা পায়। নতুন কমিটির প্রত্যাশা সব দিক থেকে সমর্থন পেলে ভলিবল ফেডারেশন দেশের জন্য সুনাম বয়ে আনবে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরো একবার। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের বৈঠক। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই জানালেন প্রধান নির্বাচন কমিশনার। দেশে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। গাজায় ত্রাণের ট্রাক ঢোকার অনুমতি দিলে দুর্ভিক্ষ বন্ধ হবে বলছে জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থা। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।